হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 1 নম্বর সেটটি। তাহলে চলো এবার আমরা দেখে নিই। প্রথমেই একের এক দাগে দিয়েছে, দোহাই তবে এই কাজটা যত শীঘ্র পারো সারো। এই কাজটা সারতে বলা হয়েছে, উত্তর হবে নিজের পায়ে কুড়ুল মারা। একের দুই, এই সময়ে সহসা আরব সেনাপতির মুখ কি হইয়া গেল? উত্তর হবে বিবর্ণ। একের তিন, চন্দ্রগুপ্ত কিসের ওপর লিখছিলেন? উত্তরটি হবে শুকনো তালপাতা। একের চার, যেই ঝঞ্ঝাক্রুদ্ধ জলরাশি থেকে আপনি আমাদের উদ্ধার করেছেন, এই আপনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একের পাঁচ, মহোৎসব কেটাদেন মৎসব, এটি অপশান এখানে কদাকটি পরাগত সমীভবন ছিল, কিন্তু এটা হওয়া উচিত ছিল অনন্য সমীভবন। দুই দাগ, নিচের প্রশ্নগুলোর অতি সংক্ষেপে উত্তর দাও। দুইয়ের এক, পরবাসী কবিতায় পলাশের ঝোপে কবি কি দেখেছেন? পলাশের ঝোপে কবি দেখেছেন হঠাৎ আনন্দ শিহরণে বনময়ূরের কত্থক নৃত্য বিভঙ্গ। পরের প্রশ্ন, দুইয়ের দুই, ইচ্ছা হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে? ইচ্ছে হলেই চড়ুই পাখি এ পাড়ায় ও পাড়ায় পালেদের ও বসেদের বাড়ি চলে যেতে পারে। দুইয়ের তিন, বাঁচিয়ে যাবে সকল জখম, প্রতিটি কার লেখা কোন কবিতার অংশ? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতার অংশ। দুইয়ের চার, বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের কোথায় ছিল? বাংলাদেশের বরিশাল জেলার পটুয়াখালীতে। দুইয়ের পাঁচ, অদ্ভুত আত্মীয়তা আখ্যানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আখ্যান মঞ্জুরি। চলে যায় তিন দাগে, কম বেশি 60টি শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তিনের এক, সংখ্যা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজডুবি, উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত আলোচ্য অংশে কবি অপ্রত্যাশিত আঘাতের ঘটনাকে সামান্য বলে উল্লেখ করেছেন। কোনো রকম উদ্বিগ্ন হওয়ার কারণ যেখানে থাকে না, সেখানেই আচমকা জাহাজডুবির মতো বিপদ ঘটে যায়। সেই বিপদে বিচলিত না হয়ে জীবনের স্বাভাবিকতায় এগিয়ে চলাই কবির মতে কাঙ্ক্ষিত। মনে রাখতে হবে, প্রত্যেক মানুষ স্বতন্ত্র। তোমাকে যেমন চাপ সহ্য করতে হয়, তেমনি তোমার মাধ্যমেও কেউ চাপে পড়ে, তাই দুঃখিত হওয়ার কোনো কারণই নেই। তবু ভেবে দেখলেই অনেকটা সুখ পাওয়া সম্ভব হবে। তার জন্য কোনো ব্যক্তির ওপরে নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই। আমি কাউকে ভালোবাসলাম বা বাসলাম না, কেউ আমাকে ভালোবাসলো বা বাসলো না, তাতে বিশ্ব প্রকৃতির কোনো আলোড়ন সৃষ্টি হয় না। তাই আকাশ আপন মহিমায় সুনীল থাকে, ভোরের আলো সর্বদা মধুর লাগে, আর মৃত্যুর মুখোমুখি হলেই অনুভব করা যায় যে বেঁচে থাকাটাই অনেক বেশি শ্রেয়। পরের প্রশ্ন, জঙ্গল সাফ, গ্রাম মরে গেছে, শহরের পত্তন নেই। প্রকৃতি ও মানুষের সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই পংক্তিটির প্রাসঙ্গিকতা বিচার করো। প্রকৃতি এবং মানুষের সম্পর্ক এক এবং অবিচ্ছেদ্য। প্রকৃতি ছাড়া মানুষ অসহায়, মানুষ ছাড়া প্রকৃতি প্রাণহীন। উভয়ের পরিপূরক। প্রকৃতি মানুষকে লালন করে, সেই প্রকৃতিতেই শহর বানানোর অর্থই হলো গ্রামের মৃত্যু। প্রতিনিয়ত প্রকৃতিকে পীড়ন করে গ্রাম সভ্যতাকে বিনষ্ট করে শহর গড়ে উঠেছে, কিন্তু আদর্শ শহরের সঠিক পত্তন হচ্ছে না, কেবল ভারসাম্য নষ্ট হচ্ছে প্রকৃতির। প্রকৃতি ছাড়া শহরের অস্তিত্ব বিপন্ন। সুতরাং মানুষ ও প্রকৃতির এক সুগভীর সম্পর্কের নিরিখে উপযুক্ত চরণটি আজকের দিনেও প্রাসঙ্গিক। আজও পরিবেশ নষ্ট হচ্ছে, প্রকৃতি নষ্ট করে উন্নয়ন হচ্ছে, ফলত পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং প্রকৃতি ও মানুষের সম্পর্কের টানাপোড়েনে গ্রাম এবং শহর দুই বিনষ্ট হচ্ছে। মানুষ পরিণত হচ্ছে যাযাবরে। তাই এই পিছিয়ে যাওয়ার বৃহৎ প্রকৃতি কোনোদিনই আর নিজ জমিতে পা রাখতে পারবে না। চলে যাই চার দাগে, কম বেশি 60টি শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। চারের এক,
তদ্বিষয়ে যথোপযুক্ত অনুকূল্য করিব। বক্তা কোন বিষয়ে কেন যথোপযুক্ত আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন? প্রশ্নোক্ত অংশটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদ্ভুত আত্মীয়তা নামক গল্প থেকে নেওয়া হয়েছে। উক্তিটির বক্তা হলেন আরব সেনাপতি। আরব সেনাপতি আশ্রয় দিয়েছিলেন এক মূর সেনাপতিকে। তার আহার ও নিদ্রার সুব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। পরের দিন প্রভাতে মূর সেনাপতি যাতে স্বস্থানে প্রত্যাবর্তন করতে পারে সেই প্রসঙ্গেই বক্তা মূর সেনাপতির উদ্দেশ্যে কথাগুলি বলেছেন। আরব সেনাপতি মূর সেনাপতির সঙ্গে কথোপকথনের সময় জানতে পারেন যে মূর সেনাপতি তার পিতৃহন্তা। তখনই তিনি মনে মনে স্থির করে ফেলেন যে মূর সেনাপতি তার চরম শত্রু এবং তাকে নিধন করার চেষ্টা করবেন। কিন্তু আরব জাতির আত্মীয়তা জগতের তুলনাহীন। পরম শত্রুকেও তারা অতিথিরূপে সেবা করে থাকে, অতিথির ক্ষতি তারা করে না। তাই মূর সেনাপতি যখন অতিথি তখন তার ক্ষতি আরব সেনাপতি করতে চাননি। তাই তার নিজ শিবিরে ফিরে যাওয়ার ব্যবস্থা তিনি করে দেবেন বলে জানিয়েছেন। 4.2 এই কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে। কোন কাব্যের কথা বলা হয়েছে? সেই কাব্যের জনপ্রিয়তার কথা বলতে গিয়ে লেখক কোন কোন প্রসঙ্গের অবতারণা করেছেন? প্রিয় বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা পাঠ্যপত্রটিতে মাইকেল মধুসূদন দত্ত তার শ্রেষ্ঠ অন্যতম বিখ্যাত কাব্য মেঘনাদবধ কাব্যের কথা বলেছেন। মেঘনাদবধ কাব্যের জনপ্রিয়তার কথা বলতে গিয়ে কবি বলেছেন যে এই কাব্যের প্রধান চরিত্র মেঘনাদকে তিনি মৃত্যুর পরিণতিতে নিয়ে যাবেন নাকি মেঘনাদই তাকে মেরে ফেলবে এই রকম একটা কঠিন সংকটে তিনি পড়েছিলেন এবং শেষ পর্যন্ত 750 চরণের ষষ্ঠ সর্গ শেষ করে মেঘনাদকে তিনি মৃত্যুর পরিণতিতে পৌঁছে দিয়েছেন। মাইকেল বলেছেন যে এই কাব্য প্রভূত জনপ্রিয়তা লাভ করেছে এবং কেউ কেউ এই কাব্যকে মহাকবি মিল্টনের চেয়েও উত্তম রচনা প্রতিভার নিদর্শন বললেও লেখক মনে করেন মিল্টন স্বর্গীয়। তাই কেউ যদি এই কাব্যকে মহাকবি কালিদাসের কাছাকাছি বা ভার্জিল কিংবা তসর সমগোত্রীয় বলেন, লেখক তা মেনে নিলেও মিল্টনকে স্পর্শ করা বা অতিক্রম করার কথা মানতে পারেন না। মাইকেল এই কথা শুনেছেন যে বহু হিন্দু মহিলা মেঘনাদবধ কাব্য পাঠ করে অশ্রুপাত করেছেন। তথৈব কাব্যটি যে কতখানি জনপ্রিয় হয়েছে লেখক তার ইঙ্গিত দিয়েছেন। 5 দাগে দেখো কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-এর 1 চমৎকার। যাও আমি তোমায় বন্দি করব না, আমি পরীক্ষা করছিলাম মাত্র। কোন পরিস্থিতিতে সেকেন্দার এই কথা বলেছিলেন? আর চন্দ্রগুপ্তের চরিত্রের দুটি দিক বিশ্লেষণ করে ব্যাখ্যা করো। যেহেতু 3 নম্বরের প্রশ্ন তাই তোমাদের এত বড় লিখতে হবে না, তোমরা এখান থেকে লিখবে অ্যান্টিগোনাস গুপ্তচর সন্দেহে চন্দ্রগুপ্তকে সেকেন্দার শাহের কাছে ধরে নিয়ে আসেন। যথোচিতভাবে শিবিরে প্রবেশ করে গ্রিক সমরবিদ্যা সম্পর্কে জ্ঞান সংগ্রহের জন্য গ্রিক অধিপতি সেকেন্দার শাহ বন্দী করার নির্দেশ দেন চন্দ্রগুপ্তকে। কিন্তু চন্দ্রগুপ্ত তাতে ভীত না হয়ে সেকেন্দার শাহের কাছে বুঝিয়ে দেন যে তিনি ভীত নন এবং বধ না করে তাকে বন্দী করা সম্ভব নন। চন্দ্রগুপ্তের এমন বীরত্বের পরিচয়ে সেকেন্দার শাহ বিস্মিত ও মুগ্ধ হয়ে পড়েন। তিনি তখন বলেন যে ভারতীয় যুবককে তিনি পরীক্ষা করছিলেন মাত্র এবং তিনি তার সাহসিকতায় মুগ্ধ হয়েছেন। তাই চন্দ্রগুপ্তকে তিনি নিঃশর্তে মুক্তি দেন এবং তার ভবিষ্যৎ সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়াও ছিল চন্দ্রগুপ্ত চরিত্রের দুটি দিক বিশ্লেষণ করো। লিখবে যে চন্দ্রগুপ্ত ছিলেন সাহসী এবং বীর নায়ক। এছাড়া 2 নম্বরে লিখবে যে তিনি সত্যবাদী চরিত্রের ছিলেন। 5-এর 2 ব্যাপারটা খুব সম্ভবত 1928 সালে শীতকালে ঘটেছিল। ব্যাপারটা কি? পথ চলতি পদ্মাংশের কথা সম্ভবত 1928 খ্রিস্টাব্দের শীতকালে গয়া থেকে কলকাতা যাওয়ার পথে দেহরাদুন এক্সপ্রেস ধরার জন্য ফিরছিলেন। গাড়িতে ভীষণ ভিড়ের জন্য এ কামরা সে কামরা করে গাড়িতে ভীষণ ভিড়ের জন্য এ কামরা সে কামরা করে শেষে একটি 3য় শ্রেণীর ফাঁকা বগির কাছে এসে থমকে দাঁড়ালেন। বগিটির দরজার কাছে তখন দরজাটা আটকে বেশ কয়েকজন চেহারার
দেহারা জেহারার কাবুলিওয়ালার হুঙ্কারে আশপাশের সকলেই তথস্থ, এমনকি পুলিশও বেপাত্তা। এই মারমুখী আফগানদের কিভাবে সামলাতে হবে সেটা কথক প্রায় সঙ্গে সঙ্গে ঠিক করে নিলেন। তারা খুব সাধারণ প্রস্তুত ভাষায় কথা বলছিল, তাই তারা যে ভাষাকে সমীহ করে সেই শিক্ষিত জনের ভাষা ফার্সির দু-চার কালি জানার সুবাদে আফগান কাবুলিওয়ালাদের প্রতিরোধ করতে কথক সাহস করে ওই কামরায় ঢুকতে উদ্যত হলেন। তাদের হুঙ্কারে একটু বিচলিত না হয়ে তিনি তখন ফরাসি ভাষায় অনুরোধ করলেন একজনের জন্য একটু জায়গা করে দিতে। বাঙালিবাবুর মুখে এমন অভিজাত ভাষার কথা শুনে হতভম্ব হয়ে তারা আমতা আমতা করতে লাগলেন, কিন্তু শেষ পর্যন্ত ওই ফরাসি ভাষার আনুকূল্যের বেশ সম্মানের সঙ্গেই লেখক জায়গা পেলেন ওই পাঠকদের কামরায়। পরের প্রশ্ন ৬ দাগে ৬-১ অপমানে দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল। কখন কেন সর্বজয়ের এইরূপ অবস্থা হয়েছিল ব্যাখ্যা করো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী উপন্যাসটিতে আমরা দেখি একদিন দুপুরবেলা শেষ ঠাকুরন ও তার মেয়ে টুনু ও দেওরের ছেলে সতুকে সাথে নিয়ে হঠাৎ দুর্গাদের বাড়িতে হাজির হন। কারোর কোনো কথা বলার আগেই টুনু ও সতু মিলে দুর্গার টিনের পুতুলের বাক্সটি বের করে এনে টুনু বলল, এই দেখো মা, আমার সেই মালাটা, সেদিন সেই খেলতে গিয়েছিল, সেই দিন চুরি করে এনেছে। দুর্গাকে মালা চুরির অপরাধে হাতে নাতে ধরার জন্যই টুনু তার মাকে সাথে করে নিয়ে এসেছে। এর মধ্যে শুধু বাক্স থেকে গোটা কতগুলো আমের গুটি বের করে জেঠিমাকে বলে, আমের গুটিগুলো দুর্গা তাদের সোনামুখী গাছ থেকে চুরি করে এনেছে। এরপর সর্বজয়াকে সামনে পেয়ে শ্বেত ঠাকুরন দুর্গা চুরির কথা বলে নানাভাবে তাদের অপমান করে। এই অপমান সর্বজয়া সহ্য করতে না পেরে চোখে জল এসে যায়। পরের প্রশ্ন, কালবৈশাখী ঝড়ে দুর্গা অপুর আম কুড়োনোর ঘটনাটি লেখো। এক কালবৈশাখী বিকেলে দুর্গা অপু সোনামুখী তলায় আম কুড়োতে যায়, কিন্তু সতুরা সেখান থেকে অপু দুর্গাকে তাড়িয়ে দিলে দুই ভাই বোন এক বহু প্রাচীন বাগানে যায় আম কুড়োনোর নেশায়। বহুকালের প্রাচীন জঙ্গল কুড়োতে যায়, কিন্তু সতুরা সেখান থেকে অপু দুর্গাকে তাড়িয়ে দিলে দুই ভাই বোন এক বহু প্রাচীন বাগানে যায় আম কুড়োনোর নেশায়। বহুকালের প্রাচীন জঙ্গলময় সেই স্থানে মানুষ বড় একটা যায় না। কাছের মতো মোটা মোটা অনেক গুলঞ্চলতা এর গাছে ও গাছে দুলছে। গুলঞ্চলতা এ গাছে ও গাছে দুলছে। বড় বড় প্রাচীন গাছের তল আর কাটা ভরা ঘন ঝোপ জঙ্গলের মধ্যে আম খোঁজা দুষ্কর। তার ওপর কালো ঝোড়ো মেঘেও আকাশ বাগানের মধ্যে অন্ধকার নেমে এসেছে। এরই মধ্যে দুর্গা ৮-১০টা আম কুড়িয়ে পেয়েছে। দেখতে দেখতে প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির ফোঁটার জোরে গাছের পাতা ছিঁড়ে পড়তে লাগলো। বাড়ি থেকে বহু দূর চলে আসা অপুর মনে ভয়ের সঞ্চার হলো। দিদি তাকে আঁচলের তলায় নিয়ে সাহস দিতে যাচ্ছিল। দুজনেই চিৎকার করে বৃষ্টি থামানোর উদ্দেশ্যে নেবুর পাতা, করম চা, হে বৃষ্টি ধরে যা ছড়াটি আবৃত্তি করতে শুরু করেছিল। হঠাৎ আকাশকে চিরে ফেলে বিদ্যুতের শিখা খানিকের জন্য বনভূমিকে আলোকিত করে তুলল। দুর্গার মনে হলো সমস্ত বাগানখানা ভেঙে পড়ে তাদের বুঝি চাপা দিয়ে দেয়। ভাইকে সে আরও কাছে টেনে নেয়। বাজের শব্দে দুই ভাই বোন চমকে ওঠে। দুর্গারও ভয়ে গলা শুকিয়ে যাচ্ছিল, আর ও শীতে আর ভয়ে ঠকঠক করে কাঁপছিল। এমন সময় দুর্গা ভাইকে আরও কাছে টেনে শেষ আশ্রয়ের সাহসে বারবার দ্রুত আবৃত্তি করছিল বৃষ্টি থামানোর ছড়াটি। এরপরে দেখো দল বিশ্লেষণ ও মুক্তদল ও রুদ্ধদল চিহ্নিত করো। আছে ঐকান্তিকতা, ঐকান্তিকতা, এখানে ওই হচ্ছে আর কান, এই দুটো হচ্ছে রুদ্ধ দল, আর তি ক আর তা এগুলো হচ্ছে মুক্ত দল। দেখো ওইকে যদি আমরা ভাঙি তাহলে দেখো এ যোগ হস্যই, এই ওই কথাটা কিন্তু আমরা
ওই স্বরবর্ণটাকে কিন্তু আমরা অধিক সময়ের জন্য উচ্চারণ করতে পারি না, সেই জন্য ওই আর কান এই দুটো হলো রুদ্ধদল। এরপর আছে মন্বন্তর, মন যুক্ত বন যুক্ত তর, শুক্র সবগুলোই হবে রুদ্ধদল। তারপরে দেখো 8 নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 8-এর 1 অভিশ্রুতি কাকে বলে, উদাহরণ দাও। অপিনিহিতের পরের স্তরটি হলো অভিশ্রুতি। অপিনিহিতের কারণে পূর্বে উচ্চারিত হর্ষই বা হস্যু সান্নিহিত স্বরধ্বনিগুলোকে প্রভাবিত করে এবং নিজেরাও প্রভাবিত হয়ে চলিত ভাষার ধ্বনি যে পরিবর্তন ঘটায় তাকে অভিশ্রুতি বলে। অভিশ্রুতির প্রক্রিয়াটি কিভাবে সংগঠিত হয় দেখা যাক। এখানে দেখো আমরা আগেই জেনেছি যে ভাষার বিবর্তনে অপিনিহিতি হলো অভিশ্রুতির পূর্ববর্তী স্তর, যেমন কোরিয়া গ্রেটার দেন কইরা গ্রেটার দেন করে। এরপরে আছে ধ্বনি বিপর্যয়। সেই ধ্বনি বিপর্যয়ের 8-এর 2 ধ্বনি বিপর্যয় কি? ধ্বনি বিপর্যয়ের অন্য নাম লেখো। উচ্চারণকালে বিপর্যয়জনিত কারণে শব্দের মধ্যবর্তী ধ্বনিগুলির স্থান পরিবর্তিত হলে তাকে ধ্বনি বিপর্যয় বা স্মৃতি পরিবৃত্তি বা বিপর্যাস নামে ডাকা হয়। অর্থাৎ এক কথায় বলা যায় যে উচ্চারণের ভুলে ধ্বনির স্থান অদল বদল হয়ে যাওয়াকেই ধ্বনি বিপর্যয় বলা চলে। যেমন হ্রদ গ্রেটার দেন হ্রদ গ্রেটার দেন দহ, রিক্সা গ্রেটার দেন রিস্কা, আলনা গ্রেটার দেন আনলা। এরপরে দেখো 8-এর 3 দাগে ক্ষিয় ও ইঙয় এই দুই ক্ষেত্রে কিভাবে অপিনিহিতি লক্ষ্য করা যায়। বাংলা ভাষায় ক্ষিয়র উচ্চারণ ক্ষিয় আর ইঙয়ের উচ্চারণের অনেকটা যেমন গয়চন্দ্রবিন্দু জ ফালা। এর কারণে গজফলে চন্দ্রবিন্দু। এর কারণে শব্দে ক্ষিয় বা ইঙয় থাকলে অপিনিহিতির সংগঠিত হয়ে থাকে, যেমন লক্ষ্য লয়ক্ষ, যক্ষ গ্রেটার দেন জয়ঘ, যজ্ঞ গ্রেটার দেন জৈগ। চলে যায় 8-এর 4 দাগে। ঘরে নেই ভাত, কোছা 3 হাত প্রবর্তীর অর্থ লেখো এবং একটি বাক্য রচনা করো। সৌভিককে দেখলে বোঝার উপায় নেই যে ওর ঘরে ছেলে বউ আধপেটা খেয়ে দিন কাটায়। একেই বলে ঘরে নেই ভাত, কোছা 3 হাত। তাহলে 1 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করো।